খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল। বর্তমান অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব। আপাতত এভার কেয়ারেই চলবে চিকিৎসা। চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন। দ্বিতীয় পর্যায়ের ১০০ প্রার্থীর সাথে আজ বিএনপির মতবিনিময়। দেয়া হবে নির্বাচনী দিক নির্দেশনা। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে আসন সমঝোতার আভাস। ওসমান হাদিকে গুলি করে ১২ ঘণ্টায় দেশ ছাড়ে আততায়ীরা। অনুসন্ধান যমুনা টেলিভিশনের। হামলার সকালেও হেমায়েতপুরে চলে পরিকল্পনা। এখানে ছিল, এখানে এসে হচ্ছে বাইক সহ ঢুকছে। মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল, কারণ বেশ ভিড় ছিল এই কয়দিন। নামা দিয়ে ওরা মাস্ক পিনছে, মাস্ক পিন দেয়া পশ্চিম জেলা ঘুইরা গেছে গা লেহেন নামছে ও সামনে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি। কোনো ব্যাংক ভালোভাবে না চললে হস্তক্ষেপের হুঁশিয়ারি গভর্নরের। ২০ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হলে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। বলতে পারবো না যে নিচের লেভেলে সবাই সাধু, উপরের লেভেলে সবাই খারাপ। আমি এখানে কালেকটিভ পানিশমেন্টের দিকেই যাচ্ছি। বিহারে মুসলিম নারীর নিকাব খুলে দেওয়ার ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ। বিতর্কিত কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব। তবে মেডিকেল বোর্ডের নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত এভার কেয়ার হাসপাতালেই চিকিৎসা চলবে বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বে যে অবস্থায় ছিল, অর্থাৎ যেভাবে আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম যে ওনার চিকিৎসা মেডিকেল বোর্ড চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। আমরা এ পর্যায়ে যাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন। অহন, কিছুক্ষণ আগেই তো একটি ব্রিফিং হলো, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে করা এই ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন আমাদের। যেহেতু তার শরীর আগের চেয়ে অনেক বেশি যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি গ্রহণ করছে, সেই হিসাবে চিকিৎসকরা আশাবাদী যে এই যে তার চিকিৎসা গ্রহণের যে এখন পর্যন্ত অবস্থা, সেটি যদি অপরিবর্তিত না হয় কিংবা এটি যদি আরও বেশি উন্নতির দিকে যায়, তাহলে তার শারীরিক অবস্থারও উন্নতি হবে। অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার সক্ষমতা আগের চেয়ে অনেকটাই ভালো, কিন্তু তার সার্বিক শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল। এই অর্থে স্থিতিশীল, এর আগে গেল বৃহস্পতিবার যে তথ্য জানানো হয়েছিল যে তার যে শরীরের বিভিন্ন অঙ্গ এগুলো সাধারণত সাপোর্টের মাধ্যমে চলছে এবং একই সঙ্গে ডায়ালিসিসও চলছিল, সেই বিষয়গুলো এখনও চলমান। এবং আজ সকালবেলাও তার যে রক্তে অন্যান্য যে উপাদানগুলো থাকে একজন স্বাভাবিক মানুষের, সেই উপাদানগুলো ঠিকঠাক আছে কিনা সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছে। যদিও শুধু সকালে নয়, আমরা জানি যে কয়েক ঘন্টা পর পরেই এই সব উপাদানগুলো ঠিকঠাক আছে কিনা, রক্তে কতটা মাত্রায় আছে সেই পরীক্ষাগুলো করা হয়। সেই পরীক্ষাগুলো যেহেতু সকালবেলা করা হয়েছে এবং সবশেষ 12:30টায় ব্রিফিং করার কথা ছিল, যদিও ঘণ্টাখানেক পরে সেই ব্রিফিংয়ে তিনি জানালেন চিকিৎসক দল যে এখন পর্যন্ত আগের মতো স্থিতিশীল, তবে সার্বিকভাবে স্থিতিশীল হলেও যেহেতু তার চিকিৎসা গ্রহণের সক্ষমতা অনেকটাই উন্নতি, এই অবস্থা যদি থাকে
তাহলে নিশ্চয়ই আরও উন্নতি হবে। একই সঙ্গে একটি বার্তা তিনি দিয়েছেন নেতাকর্মীরা যেন আশেপাশে ভিড় না করেন, বিশেষ করে এই হাসপাতালে তো অন্যান্য রোগীরাও চিকিৎসা গ্রহণ করছেন, তাদের জন্য চিকিৎসা গ্রহণে কোনো ব্যাঘাত না হয় সেই নির্দেশনা নেতাকর্মীদের দিয়েছেন। একই সঙ্গে তারেক রহমান যেহেতু কয়েকদিনের মধ্যে আসছেন এবং নিশ্চয়ই তিনি আমরা এখন পর্যন্ত যে তথ্য আছে সরাসরি এয়ারপোর্ট থেকে এই হাসপাতালে তিনি আসবেন মাকে দেখার জন্য, এবং সেই সময় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এবং নেতাকর্মীদের কারণে সেই নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়েও তিনি নেতাকর্মীদের বার্তা দিয়েছেন। একই সঙ্গে বৃষ্টি বলেছেন যে নেতাকর্মীরা যেভাবে ভিড় করছিলেন সেই ভিড়টি কমাতে হবে এবং সেই সময় তারেক রহমান আসার পরে এখানকার সার্বিক চিকিৎসা ব্যবস্থার বিষয়ে নিশ্চয়ই চিকিৎসকরা অর্থাৎ ওই সময় যাতে অন্য কারো চিকিৎসা ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। অহন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত 100 প্রার্থীর সাথে আজও মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই আসতে শুরু করেন প্রার্থীরা। দুপুরের পর তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়াই এই আয়োজনের লক্ষ্য। 3 দিনব্যাপী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন। বুধবার রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের 107 জন প্রার্থীর সাথে ভার্চুয়ালি সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের আহ্বান জানান তিনি। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে নির্বাচনী জোটের পরিবর্তে কিছু আসনে সমঝোতা করতে যাচ্ছে বিএনপি। এতে অন্তত 1.5 ডজন আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী। চলতি সপ্তাহে সমমনাদের সাথে আলোচনা শেষে শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসবে। যুগপৎ শরিকরা বিএনপির সাথে যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চান। আর লিয়াজু কমিটির সদস্যরা এ বিষয়ে কথা না বললেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে বিবেচনা করবে বিএনপি। বিস্তারিত সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্টে। আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় সাম্প্রতিক সময় বিএনপির সাথে টানাপোড়েন চলছে দীর্ঘদিনের মিত্রদের। সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে 36 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা। সেই তালিকায় অন্তত 8টি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সঙ্গত্যাগের ঘোষণা দিয়ে বসেন। বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করেছি। বিএনপির সাথে আমাদের জোটগত কোনো সম্পর্ক নেই। আমরা দুর্বল বলেই তো আমরা সবলের কাছে গিয়েছি। পরিস্থিতি সামলাতে আস্থাশীল শরিকদের সাথে তড়িঘড়ি করে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটি। দ্বিতীয় ধাপে জোটের শীর্ষ নেতাদের সাথে আলাদা করে বৈঠক শুরু করেছে বিএনপি, যেখানে নির্বাচনী পরিবেশ, জনসমর্থন ও নিজেদের সক্ষমতা, প্রতিপক্ষের শক্তিমত্তা ও দলীয় প্রতীকে নির্বাচন করার মতো বাস্তবতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের সারসংক্ষেপ তারেক রহমানের কাছে পাঠানোর পর চূড়ান্ত হবে কারা হচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী। বিএনপিকে একলা চলনীতি নিচ্ছে, বিএনপিকে পুরনো যে কমিটমেন্ট বা পুরনো রাজনৈতিক জায়গা থেকে বিএনপিকে সরে আসছে, তো এগুলো তারা ব্যাখ্যা করেছেন এবং মিউচুয়ালি রেসপেক্টফুল হয়, মর্যাদা সম্পন্ন হয়। একটা বোঝাপড়ার জায়গা থেকে আশা করি আমরা এগোতে পারবো। এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত এবং তাদেরও অনুধাবন করা উচিত। ছোট হই আমরা, কিন্তু আমাদেরকেও তাদের লাগবে। এই সময়টায় আমাদেরকে যদি তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চিন্তা করে, সেটা তাদের জন্য আত্মঘাতী হবে। বিএনপির পরীক্ষিত মিত্র মাহমুদুর রহমান মান্না, মোস্তফা জামাল হায়দার, জুনায়েদ সাকি, নুরুল হক নূর, রাশেদ খান, জমিয়ত ওলামা ইসলামের 4 শীর্ষ নেতার আসনে এখনও ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এহসানুল হুদা, ফরিদুজ্জামান ফরহাদ, আহসান হাবিব লিঙ্কন ও সাইফুল হকের মতো জোটের শীর্ষ নেতাদের আসনে এরই মধ্যে প্রার্থী দিয়েছে বিএনপি। এতে কি ঐক্য সুসংহত থাকবে? পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরলেন দুই নেতা। যুগপৎ আন্দোলন কিন্তু বিএনপি জন্য করেছে, সেখানে পতন জন্য করেছে, সে পতন হয়েছে। তো এখন যদি দেশকে ভালো মনে করে, তারা কখনোই এই ঐক্য ছেড়ে জোট ছেড়ে যাবে না। যদি ওই এলাকায় ওই দলের কোন যোগ্য প্রার্থী থাকে, হাজির করুক, আমরা দেখবো, চিন্তা করে ওটা। আমরা ওই এলাকায় একটা যোগ্য প্রার্থী নাই, আপনার ফেল করার জন্য দিতে হবে। তো তাহলে তো বিএনপির অন্য যে ঘোষণা, একসঙ্গে রেইনবো গভর্নমেন্ট, সরকার গঠন, তারপরে নির্বাচনের বৈতরণী, তাহলে তো বোঝা যাবে যে সেগুলো
একেবারে বাদকাবাদ কথা ছিল, সেগুলো ছিল কথার কথা ছিল। পোস্ট ইলেকশন যে পলিটিক্যাল ক্যানভাস, এই পরিস্থিতি কোনো দল একা মোকাবেলা করার মতন বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নাই। এই জটিল পরিস্থিতিতে বিএনপির ভাবনায় নির্বাচনী আসন সমঝোতা। এতে কিছু আসনে রাখা হবে না ধানের শীষে প্রার্থী, 2 বা 3টি আসনে সরিয়ে নেওয়া হবে ঘোষিত প্রার্থীও, যা আগামী সপ্তাহের মধ্যে জোটসঙ্গীদের জানিয়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ নিয়ে কথা বলতে রাজি হননি লিয়াজু কমিটির সদস্যরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদিকে গুলি করার মাত্র 12 ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী। সিসিটিভি ফুটেজ অনুসরণ করে যমুনা টেলিভিশন তথ্য দিয়েছিল কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর। এবার যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততায়ীদের শেষ কয়েক ঘন্টার গতিবিধি। এর আগে ঘটনার দিন ভোর 5:30 থেকে প্রায় সকাল 9টা পর্যন্ত হেমায়েতপুরের কাছে এক রিসোর্টে পরিকল্পনা চলে। দেখবেন সহকর্মী মশিউর অনিকের রিপোর্ট। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে আমিন বাজার, এরপর ময়মনসিংহ হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে। এখন প্রশ্ন, কিভাবে কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা? শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায়, যেটাকে বলা হয় জাদুঘর ঢাল। এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারীর, যিনি এখান থেকে সিএনজি নেন, অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিএনজি নেন এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে। ঠিক কোন পথে বের হয়ে গেছে আততায়ীরা, কোন পথে তারা ছাড়ল ঢাকা, সেই বিষয়ে আদ্যপান্ত জানার চেষ্টা করছি। গুলি করার পর মোটরসাইকেলে করে শাহবাগ হয়ে তারা সরাসরি যায় আগারগাঁও বিজ্ঞান জাদুঘর ঢালে। সেখানেই কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। বাসায় ঢোকার আগেই মোটরসাইকেলটি রেখে যায় বনলতা আবাসিক এলাকার এই বাড়ির পার্কিংয়ে। তার আগে খুলে ফেলে হামলায় ব্যবহার করা ভুয়া নাম্বার প্লেটটি, যা আবার পাওয়া যায় ফয়সালের বোনের বাসার সামনে ম্যানহোলের ভেতর। ওই ছেলেটা এই বিল্ডিংয়ে আসছে, রুটটা এখানে ছিল, এখানে এসে হচ্ছে বাইক সহ ঢুকছে। মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল, কারণ বেশ ভিড় ছিল এই কয়েকদিন। এই জায়গাটা থেকে উদ্ধার করে? হ্যাঁ, এই জায়গাটা থেকে উদ্ধার করে। ওসমান হাদিকে গুলি করার পরে আততায়ীরা ফিরে আসে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কর্নেল গলি সেখানে, এবং এখানে এসেই এখান থেকেই তারা রওনা দেয় রাজধানীর বাইরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি যেই ঠিক ম্যানহোলের পাশে দাঁড়িয়ে আছি বা বসলাম, এই ম্যানহোলের ঢাকনা খুলেই উদ্ধার করা হয় আততায়ীদের যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট। এবার আরেকটু পেছনে ফিরে যাই, সময় 3:30 আশেপাশে। হাদিকে গুলি করার 1 ঘন্টা 10 মিনিট পর বিজ্ঞান জাদুঘরের ঢাল সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে এক মধ্যবয়সী ব্যক্তি সিএনজি ঠিক করছেন। তারপর সিএনজি নিয়ে গেলেন কর্নেল গলিতে, অভিযুক্ত ফয়সালের বোনের বাসার সামনে। সিএনজির নম্বর ঢাকা মেট্রো 137076, গাবতলী হয়ে চলে এসেছে আমিন বাজারের রুটে। অথচ ঢাকা মেট্রোর সিএনজি ওই পথে যাওয়ারই কথা নয়। গোয়েন্দাদের দেয়া চালকের ভাষ্য অনুযায়ী 2 যাত্রী তাকে প্রথমে অনুরোধ করেন সাভার পর্যন্ত যাওয়ার। প্রথমে রাজি না হলেও পরে পৌঁছে দেন আমিনবাজার মাইক্রো বাস স্ট্যান্ডে। ঠিক ওই পথ অনুসরণ করে টিম যমুনা। সিএনজি থেকে নেমে কি করেছিল তারা? সিএনজিওয়ালা বলছে আমি এখানে লোক নামা দিছি, নামা দিয়ে তে পুলিশের সাথে কথাবার্তা করলো, নামা দিয়ে ওরা মাস্ক পিনছে, মাস্ক পিন দেয় সিএনজিওয়ালা ঘুইরা গেছে গা বলে এখানে নামছে, ওই সামনে ওই যে এখানে নামছে বলে। তদন্ত যে করছে এই জায়গায় আমরা তো দেখি নাই, সিএনজিওয়ালা বলছে এখানে নামাইছে, এখানে নামাইয়া ওই তলতে গেছে, সিএনজি আবার তল দিয়ে গেছে। প্রথমেই পাশের একটা দোকান থেকে মাস্ক কিনে নেয় তারা। মাস্ক কেনার পর কোন গাড়িতে চড়েছিল তারা? আমিনবাজার এলাকা ঘুরে খুঁজে পাওয়া যায়নি স্ট্যান্ডের দায়িত্বে থাকা কোনো সদস্যকেই। তারা সবাই এখন ভীত। আবার টিম যমুনাকে ফলো করছিল মাস্ক পরা কয়েকজন ব্যক্তি। একটি মাত্র সিসি ক্যামেরা এই এলাকায়, যা দেখে অপরাধীদের প্রাইভেট কার করে পালিয়ে যাওয়া নিশ্চিত করেছে পুলিশ। বলছে এই ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে তারা নিশ্চিত বিকেল 4:30 থেকে 5টার মধ্যে হেমায়েতপুর ধরে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে চলে গেছে ফয়সাল আর আলমগীর।
হেমায়েতপুর থেকে খুব দূরে নয় গ্রিন জোন রিসোর্ট। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় 2 আসামি সহ 4 জন হামলার দিন ভোর 5টা 23 মিনিট থেকে সকাল 8টা 54 মিনিট পর্যন্ত প্রায় 3.5 ঘণ্টা ব্যাপী ছিল এই রিসোর্টে। এই তথ্য গোয়েন্দাদের। তারা খুঁজে পাচ্ছে ফয়সাল আলমগীর ছাড়াও সেখানে ছিল ফয়সালের বান্ধবী মারিয়া। এসবের আরও গভীর অনুসন্ধান চলছে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। অন্যান্য আসামিরা হলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন, হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ওবায়দুল কাদেরের উস্কানি এবং নির্দেশনায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপীড়ন চালায় বলেও অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক এবং 11 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। গত 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহ হিলামান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের শিকার হন। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, আর তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এ মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক, 5 পরিচালক, একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি, তবে গ্রেফতার আছেন 3 জন। অবসরের আগে আপিল বিভাগে শেষ কর্মদিবসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে বিচার বিভাগের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা। অবসরের আগে বৃহস্পতিবার শেষ দিনের মতো আপিল বিভাগে বিচার কাজ পরিচালনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই উপলক্ষে আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আপিল বিভাগে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। তিনি বলেন, বিচার বিভাগকে অবশ্যই বর্তমান সংবিধানের মূল কাঠামো নীতি মেনে চলতে হবে। আর সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক অনুকম্পায় বিচারক নিয়োগের সংস্কৃতি ভেঙেছেন প্রধান বিচারপতি এবং তার হাত ধরেই মেশদার হোসেন মামলার রায়ের পূর্ণতায় সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সাংবিধানিক সহ বহু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন প্রধান বিচারপতি। আগামী 27 তারিখ অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। শুধু মালিকরা এককভাবে কোনো ব্যাংক ধ্বংস করতে পারে না, কর্মকর্তারাও দায়ী বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, টেকসই ও জবাবদিহিমূলক আর্থিক খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরতে হবে। সকালে রাজধানীর পুরানা পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ERF আয়োজিত ব্যাংক খাতের সংস্কার চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করে তিনি জানিয়েছেন, 20 কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক, আর ব্যত্যয় হলে শাস্তি দেওয়া হবে।
কোনো ব্যাংক ভালোভাবে না চললে সেখানে হস্তক্ষেপ করা হবে। গভর্নর বলেন, একীভূত হওয়া 5টি ব্যাংকের গ্রাহকদের 2 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। এক্ষেত্রে আলাদা একটি হিসাব খোলার প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। তার মতে সামগ্রিক অর্থনীতি এখন স্থিতিশীল আছে। IMF এর ঋণ ছাড়াই বছর শেষে বৈদেশিক মুদ্রার মজুদ দাঁড়াতে পারে 34 থেকে 35 বিলিয়ন ডলার। বক্তারা বলে, নির্বাচনী ইশতেহারে আর্থিক খাত সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি তুলে ধরা উচিত। ব্রাঞ্চের সংশ্লিষ্টতা ছাড়া কিন্তু কোনো লোনই হেড অফিস থেকে অ্যাপ্রুভ হয় না। কাজেই একটা বিনা সুতোর মালা কিন্তু সেখানে আছে। কাজে আমি বলতে পারবো না যে নিচের লেভেলে সবাই সাধু, উপরের লেভেলে সবাই খারাপ। না, উপরের লেভেলে খারাপ হতেই হবে, কিন্তু নিচের লেভেলেও খারাপ আছে। আমি এখানে কালেকটিভ পানিশমেন্টের দিকেই যাচ্ছি। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমি। তিনি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। বৃহস্পতিবার সকালে জিগাতলা এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের 5ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় জান্নাতারা রুমির মরদেহ উদ্ধার করে এবং এরপরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুরের মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। না, সুইসাইডাল কোনো নোট পাওয়া যায় নাই, তবে তার একজন পরিচিত একজন ছেলের সাথে আমাদের কথা হয়েছে। সে তাকে এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে কিছু টানাপোড়েন ছিল, সেগুলো নিয়ে সে ফ্রাস্ট্রেটেড ছিল। তো ওই ছেলেটা আসেও, সে 2টা-2:30টার দিকে বাসায় আসে এবং এসে দরজায় ধাক্কা দেয় এবং দারোয়ানকে সে বলে যে আপনাদের এখানে একজন ছাত্রী তার অবস্থা খারাপ, আপনারা একটু চেক করেন। এটা বলে আবার সে চলে যায়। তখন ওই দারোয়ান আবার আয়াকে ইনফর্ম করে। আয়া গিয়ে চেক করে দেখতে পায় যে এই অবস্থা। রাশিয়াতে কাজ দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে মানব পাচারের অভিযোগে চক্রের মূল হোতা সহ 4 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 4। সকালে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, গত 17 ডিসেম্বর দারুসালাম থানা এলাকার SRM ওভারসিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযুক্তরা ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা গ্রাম থেকে যুবকদের বাছাই করে মোটা অঙ্কের টাকা আদায় করত। এরপরের বাসায় পাঠালেও চুক্তি ভঙ্গ করে অতিরিক্ত কাজ করতে বাধ্য করা হয়। মাসিক বেতন থেকেও টাকা কেটে নেওয়া হয়। প্রতিবাদ করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানোর হুমকি দেওয়া হতো এদের। র্যাব জানায়, এই চক্রের মাধ্যমে আগে পাঠানো 4 বাংলাদেশি যুদ্ধে নিহত হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় থানায় মামলার পর তদন্তের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করা হয়। থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু কোম্পানি বলছে, কিন্তু আমার স্যালারি আমার অ্যাকাউন্টে ঢুকে না। আমার স্যালারি 3rd-person হিসাবে আসে। অফার করে যে তুমি যুদ্ধে চলে যাও, যুদ্ধে গেলে অনেক টাকা বেতন পাবা, এবং আরেক পর্যায়ে বলে যে না হয় তোমার বাংলাদেশ যেতে হবে। গ্রুপ অনেক বড়, অনেক টাকা পয়সার মালিক তারা। আমাদেরকে যারা মামলা করছে, আমরা যারা এখানে আজকে মিডিয়ার সামনে আসছি, আমাদের সবাইকে তারা হুমকি দিতেছে। SRM ওভারসিজ লিমিটেডের মূল হোতা রোবায়েত সহ আমরা 4 জনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের আসলেই কোনো রিক্রুটিং এজেন্সি নাই, লাইসেন্স নেই। প্রযুক্তির ফাঁদে মানব পাচার বাড়ছে বাংলাদেশের মতো দেশগুলোতে। এবছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভূমধ্যসাগর পার হতে গিয়ে চিহ্নিত হয়েছেন 18,000-এর বেশি বাংলাদেশি। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে যা শীর্ষে। এমন উদ্বেগজনক পরিসংখ্যান থাকলেও সরকারের কোনো তদারকি নেই। উল্টো মানব পাচারে আরও গতিশীল হচ্ছে বেশ কিছু রিক্রুটিং এজেন্সি। আন্তর্জাতিক অভিবাসী দিবসে সহকর্মী আহমেদ রেজার রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রযুক্তির দ্রুত বিস্তারের সাথে সাথে বাংলাদেশে বাড়ছে মানব পাচারের ঝুঁকি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনিয়মিত ও অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রলোভন দিচ্ছে পাচারকারীরা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় 18,034 জন মানুষ ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় শনাক্ত হয়েছেন। অনিয়মিত ও অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ এখন শীর্ষে থাকা দেশগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে ভুয়া চাকরি, সহজ ভিসা ও নিরাপদ রুটের আশ্বাস দিয়ে তরুণদের টার্গেট করছে পাচারকারীরা। জীবনের ঝুঁকি নিয়ে মরুভূমি পাড়ি, সাগরে বিপজ্জনক যাত্রা, এমনকি আটক, নির্যাতন ও অর্থ আদায়ের ঘটনাও ঘটছে নিয়মিত। প্রযুক্তির উপর তরুণদের নির্ভরতা যত বাড়ছে, এই ধরনের প্রযুক্তি নির্ভর হিউম্যান ট্রাফিকিং ততটাই বাড়ছে। এইখানে ওভারসাইট দরকার, সরকারি ওভারসাইট যেমন দরকার আছে, এমনি এইটা নিয়ে যেসব সংস্থাগুলো কাজ করে তাদের ওভারসাইট দরকার আছে। যারা নিয়েছে তাদের সংখ্যাটা কিন্তু হাজার হাজার না, শত শত না, তাদের সংখ্যাটা খুব অল্প। সেই লোকগুলোকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কিন্তু অসম্ভব না। এদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে তরুণ ও নারী অভিবাসীরা। অনেকে না জেনে না বুঝেই নিজেদের সর্বস্ব দিয়ে পাচারকারীদের হাতে তুলে দিচ্ছেন ভবিষ্যতের স্বপ্ন। বিশ্লেষকদের মত, মানব পাচার রোধে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়। প্রয়োজন প্রযুক্তি নির্ভর নজরদারি, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং জনসচেতনতা জোরদার করা। শুধুমাত্র রিক্রুটমেন্ট না, আপনি আমাদের প্রবাসী যারা আছে তাদের একটা বড় অংশই কিন্তু অনলাইনে নানান ধরনের স্ক্যামের শিকার হন। বেটিং, কখনো নারীদের সাথে আলাপ, তারা কিন্তু তাদের সর্বস্ব হারাচ্ছেন আর্থিকভাবে। এই যে প্রযুক্তিগতভাবে যেখানে পাচারকারীরা এত সক্রিয়, তার এগেনস্টে আপনি পাল্টা কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষার কাছে পাবেন না। এই সাইবার স্ক্যাম বলি বা মানব পাচার, এই ধরনের অপরাধগুলো নিয়ন্ত্রণের জন্য আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটার যথেষ্ট তো পরের কথা, একদম ন্যূনতম যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল সেগুলো আমরা করতে পারি। বিশ্লেষকরা মনে করছেন, সময় থাকতে সচেতন না হলে আরও ভয়াবহ রূপ নিতে পারে এই সংকট। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুর বিভাগ থেকে 24 ঘন্টায় 67 জনকে গ্রেফতার করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত বিভাগের 8 জেলায় চিরুনি অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন উপজেলা থেকে 67 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা গণ-অভ্যুত্থানে হত্যা চেষ্টা, সন্ত্রাস বিরোধী আইনে বিভিন্ন থানায় দায়ের করা মামলার আসামি বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় আজও চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন মাহমুদ হাসান খান বাবু। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার সমর্থকরা ফর্ম সংগ্রহ করেন। অতিরিক্ত জেলা অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা 2 আসনে এখন পর্যন্ত একজন প্রার্থী ফর্ম উত্তোলন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য প্রার্থীরাও ফর্ম সংগ্রহ করতে পারবেন। সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে সিলেট 2 আসন। 2001 সালে নির্বাচিত হয়েই আসনটি বিএনপি শক্ত ঘাঁটিতে পরিণত করেছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। তারপর সাংগঠনিক শক্তি থাকলেও দল হিসেবে আসনটি হাতছাড়া হয় বিএনপির। এবার সেটি পুনরুদ্ধারের পালা। প্রার্থী হয়েছেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াসের স্ত্রী তাহসিনা রশিদীর লুনা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে বিএনপিকে চ্যালেঞ্জ ছুঁড়তে ব্যাপক শক্তি নিয়ে মাঠে নেমেছে জামায়াত। সহকর্মী আহমেদ শাহিনের ছবিতে আরেক সহকর্মী নাবিল হোসেনের রিপোর্ট। বিশ্বনাথ ও ওসমানীনগর নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট 2। তফসিল ঘোষণার আগে থেকেই সারা দেশের মতো এখানেও বইছে ভোটের হাওয়া। আসনটি একসময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল, কিন্তু সমীকরণ পাল্টে যায় 2001 সালে। সেবার নির্বাচনে জয়লাভ করেন এম ইলিয়াস আলী। এরপর থেকেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিণত হয় আসনটি। পরবর্তীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই আসনে একবার করে বিজয় পেলেও 2018-এর নির্বাচনে আবারও শক্তির জানান দেয় বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে এবার এই আসনে বিএনপির প্রার্থী গুমের শিকার এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদীর লুনা। ইলিয়াসের গুমের ঘটনায় আজও ক্ষুব্ধ এই জনপদের বাসিন্দারা। সেই আবেগ লুনাকে জয়ী করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন ভোটাররা। ইলিয়াস আলী সাহেবের যে একটা আবেগ আছে, সেই আবেগে কাজ করতেছে, যার ফলে বিএনপির ফিল্ডটা খুবই ভালো। এম ইলিয়াস আলীর দিকে চেয়ে
জনাবা তাসরিন আরশটি লুনার জন্য এই বিশ্বনাথ উসমানীনগরের মানুষ বিপুল ভোটে দানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দিবে। তবে লুনা এসব নিয়ে ভাবছেন না। ভোটের মাঠে ষড়যন্ত্রের বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকতে চান। নির্ভর হওয়ার সুযোগ নাই, আওয়ামী লীগে প্রকাশ্যে নাই, কিন্তু আওয়ামী লীগের অসংখ্য সাধারণ ভোট সমর্থক এবং সাধারণ নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশে আছে। তো উপরে যারা আছে নেত্রী স্থানীয় যারা আছে তারা হয়তো দেশে নাই। এখন তারাও তাদের মুভমেন্টটা কোন দিকে যাবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা মাথায় রেখে কাজ করছি। এদিকে সিলেট 2 আসনে অতীতে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই জামায়াত ইসলামীর, কিন্তু ভোটারদের থেকে ভালো সাড়া মিলছে বলে দাবি করছেন দলটির প্রার্থী। এখন তো মনে হচ্ছে যে সব দিকে আমরা যা যোগাযোগ করছি বা যা করছি এতে দেখলাম যে ম্যাক্সিমাম জনগণের ম্যান্ডেটটা আমাদের দিকেই পড়বে, এটা আশা করছি। যেখানে যাচ্ছি বিশেষ করে মুরব্বী যারা আছেন সবাই বলছেন যে আপনার জন্য পক্ষে আমরা এটার সিদ্ধান্ত নিয়ে রেখেছি। 12 ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে যোগ্য প্রার্থীকে বাছাই করতে প্রস্তুত ভোটাররা। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের 2 নেতার বিএনপিতে যোগদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীদের একাংশ। বুধবার রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা বালিজুরি বাজার এলাকায় বিক্ষোভ করেন। বলেন, আবুল হোসেন ও মোশাররফ হোসেন একসময় বিএনপি রাজনীতি করলেও 2018 সালে কৃষক লীগে যোগ দেয়। আর এ সময় আবুল হোসেন ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও মোশাররফ পৌর কৃষক লীগের সদস্য পদ পান, কিন্তু গত রাতে তারা দুজন উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে আবারও বিএনপিতে যোগদান করেন। তাদের দ্রুত দল থেকে বের করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পুলিশের বাধায় পণ্ড হয়েছে রাজশাহীতে লং মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন এবং ঘেরাও কর্মসূচি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই 36 মঞ্চের আহ্বানে দুপুরে ভদ্রা মোড় থেকে লং মার্চের ডাক দেওয়া হয়। লং মার্চ শুরু হলে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঠিক 100 মিটার আগে পুলিশের ব্যারিকেডে আটকে যান জুলাই 36 মঞ্চের সদস্যরা। অনুমতি না পেয়ে জোর করে হাইকমিশন অভিমুখে যেতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়, পরে তারা সেখানে অবস্থান নেয়। 8 ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে কুমিল্লা বাস মালিক সমিতির নেতারা। এর আগে সকাল থেকে কুমিল্লার চাঁদপুর আঞ্চলিক সড়কে অবৈধ বাস বন্ধের দাবিতে অভ্যন্তরীণ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছে মালিক সমিতি। এতে কুমিল্লা থেকে চাঁদপুর সহ অন্য সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বাস না থাকায় 3 হুইলার অটোরিকশা করে গন্তব্যে রওনা করেন অনেকেই। বাস মালিক সমিতির নেতারা জানান, কুমিল্লা চাঁদপুর রুটে অবৈধ আইডি পরিবহনে বাস বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এরই প্রেক্ষিতে তারা বিক্ষোভ করেন। দুপুর 2টায় প্রশাসন অবৈধ পরিবহন বন্ধের আশ্বাস দিলে আবারও বাস চলাচল শুরু হয়। বাচ্চা নিয়ে যাওয়া অনেক মুশকিল। গাড়ি থাকলে সহজেই গন্তব্যস্থলে পৌঁছতে পারতাম, এখন দেখা যায় ভেবে যাওয়া লাগবে, এই জন্য তো সমস্যা। আমাদের হয়তো বাসটা বন্ধ করছে, কিন্তু আমরা তো গাড়িতে যেতে হবে, এনজয় করতে হবে, পরীক্ষা শেষ, কষ্ট করতেছে, আমি গরম মাথা দেখা হচ্ছে। শীত মৌসুম শুরু হতেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গায়। প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে গড়ে শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। রোগীদের চাপে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, ঠিকমতো ওষুধ না পাওয়ার অভিযোগও রয়েছে। স্বল্প জনবলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। শীত শুরুতেই প্রতিদিনের চিত্র এমন। চলতি ডিসেম্বরে সদর হাসপাতাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় 1400 রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন শতাধিক রোগী থাকছেন ভর্তি, আউটডোরেও চিকিৎসা নিচ্ছেন 3 থেকে 400 জন। ভর্তি রোগীর মধ্যে বেশিরভাগই শিশু। বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যক্তিরা কয়েকদিন ধরে অবস্থান করছেন হাসপাতালে। খুব বেশি উন্নতি নেই অনেকের। বমিটা একটু কমেছে, পায়খানাটা কমেনি। তো কি হয়েছে, সকাল থেকে 8 বার হয়ে গিয়েছে। ওষুধ স্যালাইন মানে একটা দিয়েছে, এরা এখানতে দিয়েছে আর আমাদের কিনতে হয়েছে। আগে বমি হয়তো বমিটা বন্ধ হয়ে গিয়েছে, ওটা পায়খানাটা বন্ধ হয়নি, তাই জন্য কাল এসেছে, এসে ভর্তি হয়ে রয়েছে। সময় মতো চিকিৎসক ও ঔষধ না পাওয়ার অভিযোগ স্বজনদের। প্রচণ্ড চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বেড এখনো পাইনি, রোগীর তো
খুব চাপাচাপি। নার্স পাওয়া যাচ্ছে কিন্তু ডাক্তার তো রাউন্ডে আসছে না। ওষুধপত্র তো যেগুলা ওইগুলো হচ্ছে আমাদের কিনতে হচ্ছে, সরকারিভাবে যেগুলো সেগুলো আমরা একটাও পাইনি। আবহাওয়ার তারতম্যের কারণে হঠাৎই বৃদ্ধি পেয়েছে সংক্রামক এই ব্যাধি। ধারণ ক্ষমতার তুলনায় কয়েক গুণ চাপ সামলে চিকিৎসা চলছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। ওয়ার্ডে যদি 100 রোগী একজন ডাক্তার সকালবেলায় যদি দেখে, এটা আসলে একটা অমানবিক বা তার উপর ভীষণ একটা চাপ। এক্ষেত্রে আমাদের একজন ডাক্তার সাহেব ছুটিতে আছেন, উনি ওনার যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশনে হয়তো কয়েকদিন 2-4 দিন পরে কাজে যোগ দিবেন, সেক্ষেত্রে হয়তো এই অসুবিধাটা হবে না। শীতের শুরুতেই ডায়রিয়ার এমন প্রকোপ দুশ্চিন্তা বাড়াচ্ছে মৌসুম জুড়ে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রায় 2 দশকেও নির্মাণ হয়নি ছাত্রাবাস ও ছাত্রীনিবাস। শিক্ষার্থীরা ভাড়া বাসায় থাকছেন, শিকার হচ্ছেন বখাটেদের হয়রানির। এর ফলে নিরাপত্তাহীনতাই থাকতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, কলেজের নিজস্ব জমি না থাকায় বানানো যাচ্ছে না ছাত্রাবাস ও ছাত্রীনিবাস। রংপুরের আরমান হোসেন রাজু চলতি শিক্ষাবর্ষে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছেন। 3 মাস আগে বরগুনায় এসেও থাকার স্থায়ী ব্যবস্থা করতে পারেননি। বাধ্য হয়ে থাকতে হচ্ছে ক্যাম্পাস থেকে দূরে ভাড়া বাসায়। আমরা এই বরগুনাতে আসার পরে একটু ঝামেলাতে পড়ে গেছি। যদি এখানে হোস্টেল থাকতো ভালো হইতো, আর হোস্টেল নেই, মেস ভাড়া করে থাকতে হচ্ছে। 2006-07 শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতিষ্ঠা 2 দশক পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি কোনো ছাত্রাবাস কিংবা ছাত্রীনিবাস। এতে বাড়তি বাসা ভাড়া, যাতায়াত খরচ আর ভোগান্তিতে হিমশিম খাচ্ছেন অনেক ছাত্রছাত্রী। আমাদের কোনো হোস্টেল নাই, নির্দিষ্ট থাকার কোনো স্থান নাই, সেক্ষেত্রে মনে করেন আমাদের বাইরে থাকতে হচ্ছে। ক্যাম্পাসে হল না থাকায় আমাদের হচ্ছে আশপাশে আপনার বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকা লাগে, যার ফলশ্রুতিতে অনেকের ফ্যামিলি বেয়ার করা কষ্টসাধ্য। প্রচুর ব্যয়বহুল হচ্ছে, আমার টাকা ব্যয় হচ্ছে। এখানে এসে আমি মেস খুঁজতে আমার অনেক অসুবিধা হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রাবাস না থাকায় বখাটে ও মাদকাসক্তরা ভাড়া বাসায় গিয়ে হামলা, মারধর, মোবাইল ল্যাপটপ ছিনতাইয়ের পাশাপাশি মাদকের আড্ডাও বসায়। এতে নিরাপত্তাহীনতার মধ্যেই শিক্ষা জীবন কাটছে তাদের। এলাকার কিছু বখাটে পোলাপান আছে যারা আমাদের রুমে আসে মাদক সেবন করতে চায়, অনেক কিছু নেই, অনেক থ্রেট দেয়, বাসায় আসতে চায়, বাসায় সময় দিতে চায়, বাসায় বসতে চায়, ওদের এলাকার পোলাপান নিয়ে আড্ডা দিতে চায়। বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি, যেমন রাতে আমরা যখন খাইতে যাই, বাইরের লোকজন, এই জায়গার একটু সমস্যা, লোকজনদের একটু ঝুঁকি থাকে আমাদের। আমরা যারা মেয়েরা পড়াশোনা করতেছি বর্তমানে, তো তাদের ক্ষেত্রে নিরাপত্তাটা সর্বপ্রথম দরকার। তো এই নিরাপত্তার দিক লক্ষ্য করতে গিয়ে অনেক মেয়ে দেখা যায় যে দূরে পড়াশোনা করার সাহসটা পায় না। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কলেজের নিজস্ব জমি না থাকায় এখনও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। জমি অধিগ্রহণের জন্য চেষ্টা চলছে বলেও জানান তারা। বিগত 3 বছর আগে আমরা একবার জরিপ করে আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়েছি, কিন্তু ভবন নির্মাণের জন্য, ভবনের জমির জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় আমরা ভবনটি তৈরি করতে পারিনি। জমি এবং অন্যান্য স্থাপনার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা অবহিত করেছি, যাতে আমাদের দ্রুত এই হোস্টেল এবং ডরমেটরি দেওয়ার ব্যবস্থা করে। বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত প্রায় 1200 শিক্ষার্থী। তাদের মধ্যে 900 ছাত্র ও 300 জন ছাত্রী রয়েছেন। জারিন অর্নি, যমুনা নিউজ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের টান মেরে মুসলিম নারীর নিকাব খুলে ফেলার ঘটনায় ভারতে ক্ষোভ বাড়ছে। বিতর্কিত এই কাণ্ডের পরও ক্ষমা না চাওয়ায় বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন স্থানে। এমনকি উত্তরপ্রদেশে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির এক নেত্রী। নারীর মর্যাদার উপর আঘাত হানার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের দাবিতেই বিক্ষোভ। অংশ নিয়েছে ভারতের অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের নেতাকর্মীরা। পাটনায় নতুন চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণের সময় এক মুসলিম নারী চিকিৎসকের নিকাব টেনে খুলে ফেলার ঘটনায় নীতিশ কুমার এখনো ক্ষমা না চাওয়ায় ক্ষুব্ধ তারা। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানাই। তার লজ্জা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে, নইলে সরকারের উচিত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া।
বিক্ষোভ হয়েছে ভারতের আরও কয়েকটি স্থানে। মুসলিম নারীরা ছাড়াও নীতিশ কুমারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে নানা ধর্ম ও বর্ণের মানুষ। উত্তরপ্রদেশে নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সমাজবাদী পার্টির নেতা সুমাইয়া রানা। হিজাবি মহিলা কা ऐसे करके বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে একজন নারীর হিজাব টেনে নামাতে দেখা গেছে। সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির এই আচরণের অর্থ হল তিনি তার অন্যান্য কর্মীদের একই ধরনের কাজে জড়িত হতে উৎসাহিত করছেন। এ কারণে আমি কায়সারবাগ থানায় অভিযোগ দায়ের করেছি। নীতিশ কুমারের কর্মকাণ্ডকে নারীর মর্যাদার প্রতি আক্রমণ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রাজ্যের দায়িত্বশীল ব্যক্তির এই আচরণ নারীর প্রতি সহিংসতাকে উস্কে দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। এই ঘটনার জেরে হুমকি ধামকিও দেয়া হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীকে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, নীতিশ কুমারকে ক্ষমা চাওয়ার জন্য ভিডিও বার্তায় হুমকি দিয়েছেন পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নেট দুনিয়ায় তোলপাড় তুলেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ বা আইসিইর কর্মকর্তাদের দ্বারা এক গর্ভবতী নারীকে হেনস্থার ভিডিও। প্রত্যক্ষদর্শীর ধারণকৃত ফুটেজে দেখা গেছে নারীটিকে টেনে হিচড়ে বরফের মধ্যে জোর করে চেপে ধরার চেষ্টা করছে কর্মকর্তারা, যেমনটি আপনারা স্ক্রিনেই দেখলেন। মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসের এক সড়কে এই ঘটনা ঘটে। এক অভিযানে ওই এলাকায় আসেন অভিবাসন কর্মকর্তারা। এই সময় সড়কে দাঁড়িয়ে ওই নারী তাদের ভিডিও করা শুরু করলে তাকে সরে যেতে বলেন, আর তাতে অস্বীকৃতি জানালেন। নারীর সাথে বাকবিতণ্ডায় জড়ায় কর্মকর্তারা। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে টেনে হিচড়ে কিছু দূর নিয়ে যাওয়ার পর বরফের মধ্যে চেপে ধরে ওই কর্মকর্তাদের একজন। এরপর আশপাশে থাকা পথচারীদের প্রতিবাদের জেরে নারীটিকে ছেড়ে দেন তারা। এই ঘটনার ভিডিও নেট দুনিয়ায় ছেড়ে দেয় ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী। এরপর থেকে ওই কর্মকর্তাদের শাস্তির দাবিতে প্রতিবাদ চলছে। আবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় প্রাণ গেছে কমপক্ষে 4 জনের। বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন সেন্ট্রাল কমান্ড হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওয়াশিংটনের দাবি, মাদক পাচার করছিল নৌযানটি। আরও দাবি করা হয়েছে, মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌরুটে অবস্থানের সময়তে হামলা চালানো হয়েছে। এর আগে গত মঙ্গলবারও একই স্থানে 3টি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা, যাতে অন্তত 8 জন নিহত হয়। গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবিয়ান সাগর এবং প্রশান্ত মহাসাগরে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে ইউরোপের দেশ ডেনমার্ক। বুধবার দেশটির ভান্ডারে যুক্ত হওয়া নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করেছে দেশটির সামরিক বাহিনী। স্কালস্ট্রুপ বিমান ঘাঁটিতে নাসামস মিসাইল সিস্টেম সহ বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শন করা হয়। গত সেপ্টেম্বরের প্রতিরক্ষা খাতে ব্যয় ব্যাপক বাড়ানোর ঘোষণা দেয় ড্যানিশ সরকার। ইউরোপের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য $9 বিলিয়ন বরাদ্দের সিদ্ধান্তও নেয় তারা। আর পরে নভেম্বরে নাসামস কিনতে নরওয়ের কংসবার্গ ডিফেন্স এবং এরোস্পেসের কাছে $580 মিলিয়ন অর্ডার দেয়। বিদ্বেষ বা বিভক্তিমূলক বক্তব্য কিংবা কর্মকাণ্ডের দায়ে বাতিল হতে পারে অস্ট্রেলিয়ার ভিসা, এমন পদক্ষেপ সহ নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে দেশটি। মূলত সিডনিতে ইহুদি উৎসবে হামলা আর হতাহতের ঘটনায় অ্যান্থনি আলবানিজ প্রশাসনের উপরে চাপ বেড়েছে। বাধ্য হয়ে ইহুদি বিদ্বেষ সহ বেড়ে চলা জাতিগত বিভক্তি ঠেকাতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 2023 অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ক্ষোভ পৌঁছায় অস্ট্রেলিয়াতেও। ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি দেখা যায় কিছু গোপন কর্মকাণ্ড। গত বছর মে মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ইহুদি স্কুলে নজরে আসে ইহুদি বিদ্বেষী গ্রাফিতি। এরপর একের পর এক ইহুদি মালিকানাধীন প্রতিষ্ঠান আর স্থাপনায় দেখা যায় গ্রাফিতির ছড়াছড়ি। হুমকি দিয়ে সতর্কবার্তাও লেখা হয় কোথাও কোথাও। সিনাগগ সহ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও হয়। এসব ঘটনায় বেশ কয়েকজন আটক করা হয়। গঠন করা হয় ফেডারেল পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। এরপরও অবশ্য বন্ধ হয়নি বিদ্বেষমূলক ঘটনা। এবার সিডনির বন্ডাই সৈকতে ইহুদি উৎসবে হামলা আর হতাহতের ঘটনায় সরকারের উপর চাপ বেড়েছে আরও। তীব্র সমালোচনার জেরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। এটা স্পষ্ট, এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে আমাদের আরও লড়াই করতে হবে। ইহুদি বিদ্বেষ প্রতিরোধে বিশেষ প্রতিনিধি জিলিয়ান সেগাল রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। ইহুদি বিদ্বেষ মোকাবেলায় অস্ট্রেলিয়া সরকারের পূর্ণাঙ্গ পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে বিদ্বেষমূলক বক্তব্য, অপরাধ, ঘৃণা ছড়ানোর প্রতীক ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেবল ইহুদি নয়, যে কোনো জাতিগত বিদ্বেষ ইস্যুতেই ব্যবহৃত হবে নতুন আইন, যা কার্যকর হলে বিদ্বেষ বা বিভক্তিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ে ভিসা বাতিল অথবা প্রত্যাহারের ক্ষমতা পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।